কথায় একটা খুব চালু প্রবাদ আছে, যেটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু না করে আমি পারছি না, যে দুরাত্মার ছলের অভাব হয় না। তো দুরাত্মা বলতে কাকে বোঝাচ্ছি, কাদের বোঝাচ্ছি, কি বিষয়টা বোঝাচ্ছি, সেটা আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আজকে খুব ভালো করে ওয়াচ করুন, করে আপনারা অবশ্য করেই ভিডিওর বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে নিশ্চয়ই রাখবেন। তো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, যে এখন জুবিন গার্গ হত্যা মামলা খুব একটা সাংঘাতিক ক্রুশিয়াল একটা পর্যায়ে চলে গেছে। আপনারা জানেন বিষয়টা নিয়ে অনেক দিন ধরে আমি ভিডিও করছি, এবং এখন যে পর্যায়ে রয়েছে সেটা খুব একটা আশ্চর্য মানুষের কাছে, কিছুটা আশ্চর্য আবার কিছুটা হয়তো এক্সপেক্টেড, যে এরকমই হয়তো হতে চলেছে বলে মানুষ ভেবেছিল। কারণ মাঝখানে ছিল নির্বাচন, আসামে নির্বাচন, পশ্চিমবাংলায় নির্বাচন, আসামে নির্বাচন হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে, এবং নির্বাচনের ঠিক আগের দুদিন আগে আমরা দেখেছি যে মূল দুজন অভিযুক্ত ম্যানেজার এবং যে শ্যামকানু, এরা দুজন কিন্তু মানে পিটিশন জমা করেছিল, জামিনের জন্য আবেদন করেছিল, করে তারা কিন্তু জাস্ট ইলেকশনের আগে, কেন জানা নেই কারণটা কি, তারা কিন্তু সেই জামিন নিজেরাই ফিরিয়ে নিয়েছে। হয়তো পৃথিবীর ইতিহাসে, ভারতের ইতিহাসে তো বটেই, এটা হয়তো প্রথমবার যে জামিন আবেদন করেও কোনো কারণ না দর্শিয়ে ফিরিয়ে নেওয়া হয় জামিনটা। আমরা জানি জামিন আবেদন করলে আদালতে সেটা খারিজ হতে পারে, খারিজ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, যেটা বারে বারেই অনেকেরই হয়, কিন্তু এদের ক্ষেত্রে জামিন খারিজ করার কোনো প্রশ্নই ওঠেনি। জামিন নিয়ে আলোচনা হওয়ার আগেই জামিন আবেদন করে নিজেরাই আবার জামিনটা উঠিয়ে নিয়েছিল, মানে ফিরিয়ে নিয়েছিল জামিন আবেদন। সেটা খুব আশ্চর্য একটা কারণ, যেটার কোনো ব্যাখ্যা কোনো মহল থেকে কিন্তু পাওয়া যায়নি। এদের বাড়ির লোক যারা কিনা মামলাটা নিয়ে বাইরে থেকে লড়ছে, লয়ার প্রচুর দামি দামি লয়ার লাগাচ্ছে, যে ম্যানেজারের তো দিল্লি থেকে লয়ার অনলাইন সে সবসময় রয়েছে, সে এখনও পর্যন্ত আসামে এসে হাজির হতে পারেনি অফলাইনে, মানে সরাসরি কোর্টে। তো ব্যাপারগুলো বেশ রহস্যজনক। আরও রহস্যজনক এখন যখন দেখা যাচ্ছে হঠাৎ করেই এই 7 জন অভিযুক্তর মধ্যে 3 জন, যারা কিনা একজন তার কাজিন, একজন নিজের ভাই আর কি, খুড়তুতো ভাই জুবিন গার্গের, যে কিনা বড় চাকরি করতো আর কি, এখন জানি না তার সাসপেন্ড সে হয়েছে কি না, কারণ সে জেলে রয়েছে 7 মাস ধরে। সে তো বটেই, তার বাড়ির লোকও দেখলাম বিশাল, কেউ একজন বাড়ির বিশাল একটা পোস্ট দিয়ে সে যে কত ভালো, তাকে যে তার যে মানে 0% দোষ, কোনো দোষই নেই, সে যে কত ধোয়া তুলসী পাতা নির্দোষ, এটা বোঝানোর জন্য বিশাল বিশাল পোস্ট দেওয়া হয়েছে, মানে সামাজিক মাধ্যমে। এগুলো কিন্তু কোনো কোর্টে দেওয়া হচ্ছে না, এই জিনিসগুলো কোনো কোর্টে হচ্ছে না, সামাজিক মাধ্যমের জন্যই দেওয়া হয়। যে কোনো জিনিস যে মানুষের সিম্প্যাথি আদায় করা, মানুষকে বোঝানো, জনমত তৈরি করা, সেই কারণে বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারই হবে, এই যে কাজিনের দেখলাম, সে বিশাল একটা নোট, যেটা নিউজ চ্যানেলেই দেখেছি আসামেরই, যে লেখা হচ্ছে যে 0% দোষ, মানে নির্দোষ একটি বাচ্চা ছেলে, যে কিনা জুবিন গার্গের চেয়ে 27 বছরের ছোট বা 25 বছরের ছোট এরকম বলা হচ্ছে, সে যদি কিছু বলে যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, তার ক্ষমতা আছে বলার? হ্যাঁ, সে কিন্তু পুলিশের খুব বড় পোস্টের চাকুরে, কিন্তু তাকে নিয়ে গেছিল জুবিন গার্গ নিজেই নাকি বলেছিল যে নিয়ে গেছি, যে তুই আমাকে, পুলিশ এত বড় রয়েছে সঙ্গে, দেখাশোনা করবি, একদম নিশ্চিন্তে, নিজের পরিবারের লোক গেছে, সে তো নিশ্চিন্তে ছিল। দেখাশোনা কি হয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি, তার কারণ সেই সাংঘাতিক দেখাশোনার ফলেই আজকে তিনি আমাদের মধ্যে নেই। গত 7 মাস হয়ে গেছে, তার পরিবারের কি অবস্থা, পুরো পরিবার ভেঙে পড়েছে, তার স্ত্রীর কি অবস্থা, পাগলের মতো, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। যাই হোক, তো 0% দোষ নিয়ে সেই ভাই কিন্তু 7 মাস জেলে। সে কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কী কী করেছে জানা নেই, তবে জামিন আবেদন করেছে সেটা জানা গেছে। তার জামিন আবেদনের হিয়ারিং এখনও হয়নি, হবে বা হয়ে আছে, সেগুলো এখনও রেজাল্ট পাওয়া যায়নি। কিন্তু গত 22 তারিখ যেটা ছিল, সেটা হচ্ছে এই সিদ্ধার্থ এবং শ্যামকানুর জামিন আবেদনের হিয়ারিং ছিল। সিদ্ধার্থেরটা অনেকে বলছে খারিজ হয়েছে, না, ঘটনা যেটা সেটা হচ্ছে খারিজ হয়নি। খারিজের জায়গায় যেটা হয়েছে, ভুল করে, এত বড় বড় লয়ার কিন্তু তারা কিন্তু ভুল করছে। একটা সাধারণ জামিনের জন্য আবেদন করা হচ্ছে, তার মধ্যে এমন টেকনিক্যাল ইস্যুস পাওয়া গেছে যেটায় জামিন দেওয়া তো সম্ভবই নয়, যেটা নিয়ে হিয়ারিং হওয়াও সম্ভব নয় বলে জাজ জানিয়েছেন, এবং তিনি বলেছেন ওটা ক্যান্সেল করে নতুন করে জামিনের আবেদন জমা দিতে, যেটা কিনা আজকে 23 এপ্রিল দেওয়া হবে। মানে এগুলো খুব অদ্ভুত ব্যাপার, যেহেতু এরা খুব নামি দামি লয়ার হায়ার করেছে এবং দিল্লি থেকে সুপ্রিম কোর্টের লয়ার, তারা ভুল করছে। মানে এই ভুলটা কেন? জাস্ট প্রসেসটা ডিলে। তবে ডিলে করলেই কি তারা জামিন পাবে পরবর্তীকালে, বা বেরিয়ে আসতে পারবে, বা বেরিয়ে আসলে সুখে শান্তিতে যেমন আগে জীবন কাটাচ্ছিল এই জুবিন গার্গের পয়সায় আরামায়েশ করে, সেটা কি হবে? সেইটা কিন্তু এখনও পাবলিকের প্রশ্ন। আর পাবলিক কিন্তু বেশ তেতে আছে, সেটা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে, বোঝা যায় যে পাবলিক কতটা তেতে আছে, যে এরা জেলে থাকলেও জ্বালা, জেল থেকে বেরোলেও এদের জ্বালা, সেটা পাবলিকই কিন্তু বিভিন্ন জায়গায় বলছে। যাই হোক, সেই প্রশ্নটা আলাদা, আমি আইনগত ব্যাপারটায় যাচ্ছি যে চলছে কি কোর্টে। যেটা বলছিলাম যে জামিনের আবেদনটা
খারিজ হয়নি, কিন্তু পেন্ডিং আছে, সেটা ম্যানেজারের, যেহেতু টেকনিক্যাল ইস্যুস রয়েছে, ভুলভাবে জামিনের আবেদন করা হয়েছিল। মানে দেখানো হচ্ছে জামিনের আবেদন করা হলো, কিন্তু কিছু ভুল রেখে দেওয়া হলো বা রয়ে গেল, সেটা কেন কেউ জানে না। সেটা আবার নতুন করে জামিনের আবেদন আজকে দেওয়া হবে, তারপর তার উপর হিয়ারিং হবে এবং রেজাল্ট আস্তে আস্তে আগামী সপ্তাহ বলে রাজ্য সরকারের যে আইনজীবী প্রধান জিয়াউল কামার উনি জানাচ্ছেন। এই পর্যন্ত ম্যানেজারের ব্যাপারটা জানা গেল। আর যে শ্যাম কানুর ব্যাপারটা ভীষণই অদ্ভুতও ঠিক নয়, হয়তো কিছুটা এক্সপেক্টেড, যে তার বাড়ির লোক তারা কিন্তু আগে কেউ মুখ খোলেনি, এবং তার স্ত্রী ব্যাপারটা নিয়ে মানে লয়ার হায়ার করা, দৌড়োদৌড়ি করা, কলকাতা থেকে লয়ার হায়ার করা, এটা জানা গেছিল। এবং তাকে বিভিন্ন সময় আমরা ক্যামেরার সামনে এইভাবে দেখেছিলাম যে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইছে বিভিন্ন বিষয়ে, স্বাভাবিক এই ইস্যুতেই তিনি উত্তর দিতে চাইছেন না, তিনি কাটিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু কোনো মুখ খোলেননি। এটা কিন্তু নির্বাচন পর্যন্ত। ঠিক নির্বাচন হয়ে গেল, জামিনের আবেদন করে নিজেরা ফিরিয়ে নেওয়া হলো, তারপরেই যেদিন নির্বাচন শেষ হলো, 9 তারিখ ছিল নির্বাচন, 10 তারিখে পুনরায় জামিনের আবেদন এই দুজন দাখিল করলো। কারণটা কি অতি অবশ্যই আমরা জানি না, আমাদের জানার দরকার নেই, কারণ ওই যে বললাম জামিন পেলেই বাকি না পেলেই বাকি, এদের বিপদ বোধহয় জেলের ভিতরে বাইরে সমান বলে পাবলিক দেখলাম সোশ্যাল মিডিয়ায় আলোচনা করছে, এটা সবাই দেখেছে। কথাটা হচ্ছে যে তাহলে এর পরিবার মানে স্ত্রী এখন কিন্তু হঠাৎ করে তিনি দিব্যি বেশ সাজগোজ করে দেখলাম, বেশ ফুর্তিতেই মানে মনের বেশ খুশিতে রয়েছেন। হয়তো তার মনে কোথা থেকে একটা হয়তো লয়াররা আশ্বাস দিয়েছে, হতে পারে, যদিও তিনি লয়ার চেঞ্জ করেছেন, আগের লয়ার কিন্তু চেঞ্জ করেছেন এটাও বলা হচ্ছে, এটাও কিন্তু সঠিক নয়। কারণ যে কলকাতার লয়ার তিনি অনলাইনে রয়েছেন, কলকাতা হাইকোর্টের খুব সম্ভব অনলাইনে থাকছেন, তিনি একবারই মাত্র এসেছিলেন এর আগের বারে হিয়ারিংয়ে, তাকে আমরা একবারই দেখেছি কামরূপ যে লোয়ার কোর্টে, কিন্তু তারপর তিনি আবার কলকাতা থেকে অনলাইন যোগে থাকেন। এবং অন্য একজন তিনি গুয়াহাটির লয়ার, আগে আমরা শুনেছিলাম গুয়াহাটি বা আসামের কোনো লয়ার এদের হয়ে লড়বেন না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল প্রমাণ হয়েছে। ভাই পয়সা কথা বলে, মানি টক্স, এটা কিন্তু ঘটনা। তো পয়সায় কথা বলছে এবং গুয়াহাটি থেকে লয়ার হায়ার করে ফেলেছেন, অবশ্য করেই কলকাতার লয়ারের সঙ্গে একসঙ্গে কাজ করছে বলে হয়তো মনে হচ্ছে, জানি না এটা। তো সেই লয়ার তিনি আবার একটু সময় চেয়ে নিয়েছেন কোর্টের থেকে, সেটা পরের কথা। কথা হচ্ছে বাড়ির লোক, আমি যে বলছিলাম যে মানে যে ভাই কাজিনের কথা, মানে তার বাড়ির লোকও যেরকম বিশাল পোস্ট দিয়ে বলেছে যে কত চেষ্টা করেছিল, 1 ঘন্টা ধরে সিপিআর দিয়েছিল। একজন সেমি ট্রেন্ডও যদি হয়, পুলিশের এত বড় একজন অফিসার, সে যদি সেমি ট্রেন্ডও হয়, সিপিআর দেওয়ার বিষয়ে 5 মিনিটের বেশি সিপিআর দেওয়া উচিত নয় কাউকে, এটা তার জানার কথা। এটা নিয়ে আমি আগের একটা ভিডিওতে বলেছি, এবং এটা নিউজ চ্যানেল থেকেই কিন্তু শোনা, আমার নিজের বানানো নয়। তো সেক্ষেত্রে 1 ঘন্টা ধরে সে সিপিআর দিলই বা কেন? আর যদি বা দিল, তার নাকি মুখে বমি ঢুকে গেছিলো, জুবিন গার্গ যে বমি করেছিলেন তা সত্ত্বেও সে নিজে অসুস্থ হয়ে গেছিলো, তবুও সে নাকি সমানে সিপিআর 1 ঘন্টা ধরে দিয়ে গেছিলো। এটা শুধুই যে সামাজিক মাধ্যমে দিয়ে মানুষের যে সহমর্মিতা সহানুভূতি আদায়ের একটা মানে কি বলবো একটা অপচেষ্টা, এটা ছাড়া আর কিছুই নয়। কারণ এরা কিন্তু শোনা গেছে, জুবিন গার্গের ওয়াইফের মুখ থেকেই শোনা, বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছেন, তাকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা, এই যে কোর্ট থেকে বেরিয়ে আসার পরে একদিন দেখলাম প্রশ্ন করেছিলেন যে এই বাড়ির লোক, এই যে কাজিনের বাড়ির লোক, মানে তাদেরই নিজেদেরই মানে কাকা হন, তারা আর যোগাযোগ করেছেন কিনা ফ্যামিলির সঙ্গে, করেননি, সেটা তার স্ত্রী জানিয়েছেন। কিন্তু যে খুড়ি মানে কাকা কাকিমা কেউ কিন্তু আর আসেননি, সেই যে তার ওই বাড়িতে বডিটা এলো তারপরে কান্নাকাটি সেদিন এসেছিল, ব্যাস, তারপরে আর কিন্তু তারা কোনো যোগাযোগ রাখেনি, পরিবারেরই লোক যোগাযোগ রাখেনি বলে কিন্তু জানা গেছে। অথচ সামাজিক মাধ্যমে এতদিন পরে, ঠিক নির্বাচনের পরে, তারপরে তারা বিশাল পোস্ট দিয়ে কোনো একজন এটা জানাচ্ছে যে কতটা নির্দোষ তাদের ঘরের ছেলেকে একদম বিনা দোষে আটকে রাখা হয়েছে, সে কোনোভাবেই এই মৃত্যুর সাথে জড়িতই না, সে আপ্রাণ চেষ্টা করেছিল বাঁচানোর, এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে জুবিন গার্গ জাস্ট নিজেই মারা গিয়েছেন, যদিও পিছনের ঘটনা কিন্তু অন্যই কথা বলছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে নিই যে এই যে ওয়াইফ শ্যাম কানু, তিনি কি বলছেন। তিনি দেখলাম ক্যামেরার সামনে বলছেন যে জুবিন গার্গ যদি আজকে বেঁচে থাকতেন তিনি যে কতটা কষ্ট পেতেন, তার প্রিয় তার মানে এই শ্যাম কানুকে যে জেলে রাখা হয়েছে 7 মাস বিনা দোষে, মানে প্রত্যেকেই কিন্তু বিনা দোষে, আপনারা ভাবতে পারছেন প্রত্যেকেই বিনা দোষে, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিধানসভায় যে মানে এরা অভিযুক্ত এবং একজনে মেরেছে 4 জনে সহায়তা করেছে, এটা কিন্তু তার মুখ থেকে শোনা। যাই হোক, সেটা অন্য কথা। কথাটা হচ্ছে যে এই যে ওয়াইফ এখন কি বলছে, ওয়াইফ দেখলাম হঠাৎ করে নির্বাচনের পরে মুখ খুলেছে, যেটাই কিন্তু সাংবাদিকরাও ভীষণ আশ্চর্য হয়েছেন। মুখ খুলে সে বলছে যে কিভাবে দোষী হতে পারে, যখন জুবিন গার্গ মারা যাচ্ছেন সাগরে সাঁতার কাটতে গিয়ে এই ইয়ট পার্টির কথা 1 নম্বর তার হাজব্যান্ড জানতোই না, সেই আয়োজক সে নিয়ে গেছে, সে জানতো না, সে একটা অন্য মিটিংয়ে ব্যস্ত ছিল। মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার জুবিন গার্গ নর্থ ইন্ডিয়া ফেস্টিভ্যালের তাকে নিয়ে যাওয়া হচ্ছে ইনভাইট করে, কিন্তু
এটা জানা থাকছে না, নলেজে থাকছে না তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন। তার কারণ তার কোনো মেডিকেল টিম দেওয়া হয়নি, তার কারণ তার সঙ্গে কোনো সিকিউরিটি দেওয়া হয়নি, মানে তাকে অ্যাভেই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি যে শিশুসুলভ মানুষ, তিনি যে এক্সাইটেড থাকেন কোনো বিষয় নিয়ে সবাই জানে, এবং তার সিজার আছে, তাকে জলের কাছে আগুনের কাছে নিয়ে যাওয়া বারণ সবাই জানে। এবং খবর দেওয়ার পরেও এই যে মহান মানুষটি, যাকে 7 মাস নাকি বিনা দোষে জেলে রাখা হয়েছে, খবর পাওয়ার পরেও মহান মানুষটি তার মিটিং, তার ফেস্টিভ্যাল চালিয়ে গেছেন। এটা কিন্তু ঘটনা, এগুলো ফ্যাক্ট, এগুলো কিন্তু অনলাইন থেকেই পাওয়া, মানে নিউজ চ্যানেল থেকেই সবাই সব কিছু জেনেছে এবং সময়েই জেনেছে। কথা হচ্ছে এই ওয়াইফ হঠাৎ করে এখন মুখ খুলে নির্দোষ সাজাচ্ছেন, বলছেন যে এ কীভাবে দোষী হতে পারে, আর মার্ডার বলা হচ্ছে একদিকে, এদিকে দেখুন আরেক দিক থেকে বলা, মানে মার্ডার বলে কেসটা চলছে, আরেক দিক থেকে দেখুন বলা হচ্ছে নেগলিজেন্সের জন্য মারা গেছে। তো নেগলিজেন্সটাও তো ইনডাইরেক্ট মার্ডার, তো সেটাও নেগলিজেন্স কেন? আর পুরো বিষয়টা নাকি শুরু হয়েছিল আসামে। এই সাক্ষী আবার দিয়ে গেছেন তিনি আবার প্রবাসী অসমিয়া, যে দুজন এসেছিলেন তাদের মধ্যেই কিন্তু ভাইটাল সাক্ষ্য পাওয়া গিয়েছে। এবার আমি সেই প্রসঙ্গে আসবো। সেই প্রসঙ্গে আসার আগে আমি আরেকটা কথা একটু আলোচনা করে নেব, যে গরিমা গর্গ জানাচ্ছেন যে অনেক দিন আগে, একেবারে জুবিন মারা যাওয়ার পরের দিনই, মারা যাওয়ার খবর এলো 19 তারিখ সেপ্টেম্বরের 20 তারিখে গরিমা কেঁদে কেঁদে একটা ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি বলা হচ্ছিল যে তাকে কেউ বলিয়েছে, আমি এটা কিন্তু তিনি বলেননি। তিনি বলছেন এখন রিসেন্টলি একদম লাস্ট তার যে ইন্টারভিউ, সেখানে তিনি পরিষ্কার বলছেন ব্যাপারটা এরকম হয়েছিল, মারা গেছে খবর এসছে, তিনি পাঠিয়েছিলেন ম্যানেজারের সঙ্গে, ম্যানেজার সমস্ত দায়িত্বে ছিল, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সব কিছু। তার পক্ষে তিনি, যেহেতু তখন সোশ্যাল মিডিয়া আসা সম্ভব নয়, তাকে সিডেটিভ দিয়ে ঘুম পাড়াতে হয়েছিল, তিনি এতটাই মানসিক অবস্থা খারাপ হয়ে গেছিল, ভেঙে পড়েছিলেন। এবং 3 দিন পর তিনি সোশ্যাল মিডিয়া প্রথম খোলেন, 4 দিনের দিন, তখন তিনি ওই ভিডিওগুলো তার চোখে আসে, যে ভিডিওগুলো করা হয়েছিল এবং ছাড়া হয়েছিল বাজারে, ওয়েব সিরিজের আকারে এসেছিল কোনো চ্যানেল থেকে। তখন আস্তে আস্তে তিনি বুঝতে পারেন যে এর পিছনে কত বড় একটা নেগলিজেন্সি, কত বড় ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, তার আইডিয়া হয়েছিল, এবং বাড়ির লোকেরও, তারাও কেউ দেখেননি সামাজিক মাধ্যম। তো তিনি এখন জানাচ্ছেন যে তখন তিনি কেন বলেছিলেন যে সিদ্ধার্থকে তোমরা ফিরে আসতে দাও, তার কোনো দোষ নেই, সে ফিরিয়ে আনবে। কারণ তিনি এখন বলছেন, তার মনে, তিনি তো জানতেনই না রাজ্য সরকার পুরো দায়িত্ব নেবে। জুবিন গার্গ এত বড় মহান একজন ব্যক্তি যে তার দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া কর্তব্য বলে মনে করে রাজ্য সরকার সমস্ত খরচে নিজের উদ্যোগে পুরো ব্যাপারটা সমাধা করেছিল। সিঙ্গাপুর থেকে বডি কিভাবে আনা হবে, এবং তারা 2 দিন ডিটেন করতে বলেছিল, তাদের ছুটি ছিল বলে, শনি রবি বাদ দিয়ে শুক্রবারে ঘটনা ঘটে, সোমবারে তারা বডি ছাড়বে বলেছিল শুধু হসপিটাল থেকে, কিন্তু বাড়ির লোক কীভাবে থাকবে এতদিন, সেই জন্য তিনি খুব উতলা হয়ে পড়েছিলেন যে কে আনবে, তার জুবিনকে কে নিয়ে আসবে। তো তিনি স্বাভাবিক, তিনি ভেবেছেন ম্যানেজারই আনবে, এবং ম্যানেজার যে এর পিছনে দায়ী সেটা তিনি ভাবতেই পারেননি, সেই কারণে তিনি ওই লাইভটা করেছিলেন। এটা তিনি কিন্তু এখন তিনি সুস্থ মস্তিষ্কে পরিষ্কারভাবে জানাচ্ছেন। আশা করি সকলের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে তিনি কেন এই কথা বলেছিলেন। তো এটা বলার পরে এবার আমি চলে যাব যে ভাইটাল যে ব্যাপারটা, যেটার জন্য কিন্তু এই শ্যামকানুর জেলের বাইরে আসা সম্ভব হবে কি না তার লয়ারও খুব সম্ভব জানে না, তার লয়ারও কিন্তু নিশ্চিত নয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা জেনেছি যে জুবিন মারা গেছেন ড্রাউনিংয়ের জন্য, জলে ডুবে, যদিও তিনি একজন দক্ষ সাঁতারু ছিলেন, সাঁতারে তিনি চ্যাম্পিয়ন ছিলেন, এবং তিনিই কিন্তু যাদের আমরা সাঁতার কাটতে ভিডিওগুলোতে দেখেছি তাদেরকে তিনিই সাঁতার কাটতে শিখিয়েছিলেন। আমরা দেখছি জুবিন ভীষণ ক্লান্ত, আপনারা শেষ ভিডিওটা মনে করুন, জুবিন ভীষণ ক্লান্ত, তিনি হাঁপাচ্ছেন খালি গায়ে, তিনি কিন্তু কোনো লাইফ জ্যাকেট পরে নেই। তার ঠিক পাশ দিয়ে ক্যামেরা প্যান করছে, পাশ দিয়ে জলের উপর দিয়ে ক্যামেরা প্যান করলো, খুব সম্ভব তার এই কাজিন, সে সাঁতার কাটতে বেরিয়ে গেল, তার ঠিক ডান দিকে একজন বসে আছেন সিঙ্গাপুর অ্যাসোসিয়েশনের, তিনি মাথায় টুপি দেওয়া, তার মুখ আমরা দেখতে পাচ্ছি না, কিছু আন্দাজ পাওয়া যাচ্ছে যে তিনি ওই অ্যাসোসিয়েশনের, কারণ সাদা শার্ট পরা। তিনি কিন্তু তাকাচ্ছেনও না জুবিনের দিকে, জুবিন কিন্তু হাঁপাচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। এবং এই যে বমি করেছিল, এটা কিন্তু জানা গেছে বমি করেছিল, কারণ বাড়ির লোক লিখছে কাজিনের যে বমি মুখে ঢুকে গেছিল কাজিনের, তো তার মানে তো বমি করেছিল, এটা সত্যি, শেখর মিথ্যে কথা বলেনি। এবং বমিটা নীল নীল হয়েছিল, নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। তো নাক দিয়ে কেন রক্ত বেরোচ্ছিল সেই সময় এটা আমরা জানি না, যদিও ওই ছবিতে আমরা না বমি দেখেছি না নাক দিয়ে রক্ত দেখেছি, আমরা শুধু দেখেছি তিনি খুব হাঁপাচ্ছেন। এবং যেরকম জানা গেছিল যে এরপরে আবার তিনি খালি গায়ে লাফ দিয়েছিলেন, যদিও মনে কিন্তু সেটা হচ্ছিল না, এবং তাকে ঠেলি দিম বলা হচ্ছিল, সেটা কিন্তু অ্যাসোসিয়েশনেরই কেউ বলছিল, যেটা আবার শেখর কনফার্ম করেছিল তার যে প্রথম যে ভিডিওগুলো এসেছিল তাতে, যে বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিল। তাহলে কথাটা হচ্ছে যে এই যে হাঁপাচ্ছেন, কেউ তার দিকে তাকাচ্ছে না, তিনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার,
তাকে কিন্তু ইয়ট পার্টিতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রচুর মদ্যপান করানো হয়েছিল। এজন্যই বলবো যে তার আগের দিনে একটা ঘটনা ঘটেছিল, যেটা কিন্তু এই শ্যামকানুর বাড়ির লোক তো এখন সেটা নিয়ে কথাই বলছেন না, বলছে সম্পূর্ণ নির্দোষ, তার স্বামী 0% দোষ। এবং জুবিন নিজেও নাকি ভীষণ শুনলে খুব মানে দেখে খুব কষ্ট পাচ্ছেন তিনি স্বর্গ থেকে, যে এই বিনা দোষে এরা সব জেল খাটছে তাকে মারার হত্যার অপরাধে। যাই হোক, সেটা তো কে অভিযুক্ত, এরা কেউ তো অপরাধী বলে এখনো প্রমাণ হয়নি, তাই না? এটা ঘটনা পরম্পরা যা দেখা যাচ্ছে ক্যামেরার সামনে যে যা বলেছেন, আমি শুধু সেটা নিয়ে আলোচনা করছি যে এই যে তাহলে ঘটনাটা ঘটেছিল কি, যে উনি যে হাঁপাচ্ছেন আমরা দেখলাম, এর পরে আর কোনো ভিডিও আসেনি। এবং লাস্ট বলে আরও যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে উনি লাইফ জ্যাকেট আর নিতে চাইছেন না, উনি বলছেন না লাগে। তারপরে খালি গায়ে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে উনি তরতর করে সাঁতার কেটে চলে যাচ্ছেন, একদম সুস্থ, কোনো অসুবিধা নেই। তার আগে কিন্তু দেখানো হয়েছিল চিৎসাঁতারে রয়েছেন, একদম মনে হচ্ছে তখনই তার দেহে প্রাণ নেই। এগুলো কোনটা আগে কোনটা পরে, এগুলো প্রশ্নের বিষয়, প্রশ্ন উদ্রেক সবার মনে করেছিল, এখনও প্রশ্নগুলো রয়ে গিয়েছে। তারপরে আমরা যেটা দেখছি, তরতর করে সাঁতার কেটে চলে যাচ্ছেন আশেপাশে, একদম কাছে, 2 হাতের মধ্যে প্রচুর মানুষ, তার মধ্যে সবাই লাইফ জ্যাকেট পরা। তারা কারা? একজন টাকমাথা, তিনি অবশ্যই ওই অ্যাসোসিয়েশনের, কারণ টাকমাথা মানুষ কেউ যায়নি এখান থেকে। এরকম হওয়ার পরে তিনি সাঁতার কাটতে কাটতে হঠাৎ একটু স্লো হলেন, ভিডিও কাট, আর কোনো ভিডিও পাওয়া গেল না। তাহলে এই যে তিনি হাঁপাচ্ছিলেন, তখন কি তার বমি হয়েছিল? তখন তার দিকে কেউ অ্যাটেনশন কেন দিচ্ছিল না? এগুলো প্রশ্ন। তারপরে যদি এত অসুস্থ ছিলেন, আমরা দেখেছি তিনি কতটা অসুস্থ, তারপরে তাকে আবার জলে নামতে দেওয়াই বা কেন হলো? এবারে মানে যে শ্যামকানুর ওয়াইফ বলছে, আরে উনি কি কারুর কথা শুনতেন? উনি নিজের মতোই সব করতেন। পরিষ্কার ইঙ্গিত যে ইয়ট পার্টিও ওনার মতে হয়েছিল, পরিষ্কার ইঙ্গিত জলে ঝাঁপ উনি নিজের মতে দিয়েছিলেন, পরিষ্কার ইঙ্গিত যে প্রচুর মদ্যপান উনি নিজে করেছিলেন, আর বাকি সবাই ধোয়া তুলসী পাতা, সবাই ওনাকে প্রবল ভয় পেত। যদিও আমরা কিন্তু ভিডিওগুলোতে ওনাকে ভয় পাওয়ার কোনো লক্ষণ কারুর মধ্যে দেখতে পাচ্ছি না। কারুর ওই মেয়েটি যে সমানে ভিডিও করছিল, যে গায়িকা সঙ্গে গেছিল, নর্তকী গায়িকা, সে সমানে হেসে হেসে আমরা দেখেছি যে ভিডিও করছে, খুব খুশি। এবং আরেকটি মেয়েকেও আমরা দেখেছি যে কিনা থামসা ভি এসব ভিক্টরি এগুলি দেখাচ্ছে, সবাই খুব খুশি যখন ওনাকে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে তখন পর্যন্ত। তারপরেও গান বাজছে, ওনারই গান বাজছে, রুমাল গান বাজছে, সবাই ঝাঁপাঝাঁপি করছে, উনি ভেঙে পড়ছেন, গান চলছে, সবাই ঝাঁপাঝাঁপি করছে জলের মধ্যে, ওনার দিকে কারোর অ্যাটেনশন নেই। এগুলো যদি নেগলিজেন্স না হয়, তাহলে কোনটাকে আমরা নেগলিজেন্স বলবো? কিন্তু বাড়ির লোক তো বলছে ধোয়া তুলসীর পাতা। এবার সেই প্রসঙ্গে আসি, কে কতটা ধোয়া তুলসীর পাতা। শোনা যাচ্ছে যে একটা ইমেল পাওয়া গিয়েছে, এই শ্যামকানু ভদ্রলোক একটা ইমেল করেছিল প্যান প্যাসিফিক হোটেলে। প্যান প্যাসিফিক হোটেলের যে কর্তৃপক্ষ, তাকে ইমেল করে খুব পরিষ্কার করে জানানো হচ্ছে, এই যে জুবিন গার্গ, একে কিন্তু আপনারা কোনো ড্রিঙ্ক সার্ভ করবেন না, এ চাইলেও দেবেন না, সোজা কথা। বাহ বাহ, ভীষণ ভালো, সত্যি ভদ্রলোক এত ভালো, আমি খালি সেটাই ভাবি যে এত ভালো যে মেল করে, মানে প্রমাণ রইল যে মেলে আমি বারণ করেছিলাম একে কোনো ড্রিঙ্ক সার্ভ করবেন না। কিন্তু গন্ডগোল তো একটা জায়গায় হয়ে গিয়েছে। জানা যাচ্ছে লয়ার যিনি প্রধান, তার মুখ থেকেই শোনা যাচ্ছে উনি বাইট দিচ্ছেন মিডিয়ার সামনে কালকে, মানে 22 তারিখে কোর্ট থেকে বেরিয়ে এসে, যে ওনারা প্রমাণ দিয়েছেন কোর্টের কাছে, ওনাদের কাছে প্রমাণ রয়েছে যে এই যে ইমেল এটা করার পরেও কিন্তু দেখা গেছে সিঙ্গাপুর অ্যাসোসিয়েশনে যে 2 জন এসেছিল সাক্ষী দিতে, তাদের মধ্যেই একজন, যার নাম বোধহয় কি অভিমন্যু বোধহয়, তিনি নাকি বলেছেন, জানি না তিনি বলেছেন বা আর কেউ বলেছেন, আমি বলতে পারবো না, যে একটা ড্রিঙ্কের বোতল তাকে কিনতে বলা হয়েছিল, কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্র্যান্ড বলে এই ভদ্রলোক, উকিল ভদ্রলোক জানাচ্ছেন ক্যামেরার সামনে, বাইট দিচ্ছেন মিডিয়ার সামনে, যে একটা এই ব্র্যান্ডের বোতল কিনতে বলা হয়েছিল। এবং বলেছিল কে জানেন? বলেছিল শ্যামকানু। তো তিনি তখন কিনে কিনে এনে হোটেলের লবিতে সকলে বসা ছিল, সকলে বলতে জুবিন গার্গ, শ্যামকানু ছিল, আর এই ভদ্রলোক এনে দেওয়া হচ্ছে। এবার লবিতে কিন্তু মানে লবি বা লাউঞ্জ যাই হোক, সেখানে কিন্তু, বা রেস্টুরেন্টও যদি হয়, ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা থাকার কথা, এবং সিসি ক্যামেরার ফুটেজ থাকার কথা। এনেছে কিনা এরা জানি না, যে তদন্ত কমিটি তারা সেই ফুটেজ তাদের কাছে আছে কিনা জানা নেই, কারণ বিভিন্ন চ্যানেলে শোনা যে কোনো ফুটেজ সংগ্রহ করা হয়নি, এটা আমি বলতে পারবো না তারা এখনও জমা দিয়েছেন কিনা জানা নেই। কথাটা হচ্ছে যে এই যে বোতলটা নাকি হ্যান্ডওভার হয় এই যে ভদ্রলোক অ্যাসোসিয়েশনের, তার হাত থেকে শ্যামকানুর হাতে, শ্যামকানু সেটা নিয়ে আবার জুবিন গার্গকে দেয়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো এটা কিন্তু পুরো সিসিটিভির ফুটেজে থাকার কথা। এবং আশেপাশে নিশ্চয়ই এই দলের মধ্যেই আরও যারা ছিল, এই গায়িকা, নর্তকী এবং তার ম্যানেজার এবং আরও বাকিরা, শেখর, সকলেরই থাকার কথা। তারা ছিল কিনা বলতে পারবো না, সিসিটিভির ফুটেজ থাকলে তাতে পুরোটা পরিষ্কার করে দেখা যাওয়ার কথা। তো জানা নেই এগুলো আছে কিনা। তো হ্যান্ডওভার যে করা হয়েছিল সেই বোতলটি নাকি কালেক্ট করা হয়নি, সেটা জানি না কতটা সত্যি, কালেক্ট হয়তো করা হয়নি।
কালেক্ট না করলে সেটা প্রমাণ করা যাবে কতটা সেটাও জানা নেই, সেটা কিভাবে এরা প্রমাণ করবেন। কিন্তু এটা যেহেতু হয়েছিল, তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, যে আমি চোরকে বললাম চুরি করতে আর গৃহস্থকে বললাম সাবধান হতে, অনেকটা ওই রকম, তাই না? কারণ প্রমাণ রাখা হলো যে আমি কিন্তু হোটেল কর্তৃপক্ষকে বারণ করে দিচ্ছি যাতে একে ড্রিঙ্কস করা না হয়। তার মানে এ যখন মানে ষড়যন্ত্রটা এরকম কি হয়ে থাকতে পারে যে এ যখন প্রচুর মদ খেয়ে যদি এর কিছু হয়ে যায় আমি কিন্তু দায়ী নই, কারণ আমি তো বারণ করেছিলাম। কিন্তু সে বোধহয় এটা ভাবেনি যে যাকে সে বলছে এবং এরকম ঘটনা হতে পারেও সেটা ভাবেনি। জানি না কি ভেবেছিল কে, তিনি যে মারা যাবেন কেউ জানতো কিনা, এটার পিছনে ষড়যন্ত্র ছিল কিনা, কতটা ষড়যন্ত্র ছিল, কারণ এখান থেকে মানে আসাম থেকেই ষড়যন্ত্র হয়েছিল এটা কিন্তু শোনা গেছে। যে মুখ্যমন্ত্রীও কিন্তু একটা সময় বলেছিলেন, অনেকেই বলেছিলেন যে মানে এই যে যারা লয়ার তারাও কিন্তু বলেছেন যে আসাম থেকে 8 বছর আগে ষড়যন্ত্রের শুরু। এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে 8 বছর আগে, কোভিডেরও আগে থেকে ষড়যন্ত্রের শুরু। কেন কি সেগুলো আমরা এখনও কেউ জানি না। কেন ষড়যন্ত্র, এইরকম একটা শিশু সুলভ একটা ইনোসেন্ট একটা মানুষ যে এতটা সফল একজন সেলিব্রিটি, তিনি যে এতটা মাটির কাছাকাছি থাকতে পারেন, মানুষের ভালোবাসা যেরকম তিনি কুড়িয়েছেন সেরকম তিনি বিলিয়েওছেন সমানভাবে। এবং শুধু মানুষ নয়, পশু পাখি গাছপালা প্রত্যেকে তাকে ভালোবাসত এবং তিনিও প্রত্যেককে ভালোবাসতেন। তিনি শুধু বিলিয়ে গেছেন, তার আর্ন করা প্রতিটা পয়সা তিনি মানুষের জন্য দান করে গেছেন। তিনি শুধু মানুষের জন্য, আসামের জন্য ভেবেছেন। অতএব আসামের মানুষ কিন্তু রেডি যে তাকে যে ন্যায় দিতেই হবে, এবং না হলে তারা কিন্তু ক্ষেপে আছে। সেটা ঘটনা, তারা কি করবে না করবে সেটা জানা নেই, তারা আদৌ কিছু করতে পারে কিনা, কারণ আইন আমরা সবাই মেনে চলতে বাধ্য। যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে এই যে বোতলটা দেওয়া যদি হলো, সারা রাত ধরে তিনি সেটা খেলেন, যেটা আগে শোনা গেছিল, তাকে খাওয়ানো হলো, এই মেয়েটি খাওয়ালো বলে জানা গেছিল, সেগুলোর কোনো প্রমাণ আছে কিনা, দিতে পারবে কিনা, তার উপর অবশ্যই ডিপেন্ড করবে কে কবে জামিন পাবে, সেগুলো ঘটনা। কিন্তু ধোয়া তুলসীর পাতা এটা প্রমাণ রাখার জন্যই কি ইমেলটা করা হয়েছিল? এবং ইমেল করার পরেও যে ঘটনাটা ঘটে গেল, তারপরে যে সাক্ষী দিয়ে গেল, এই সাক্ষী যদি টিকে থাকে নিজের মতে, এবং নিশ্চয়ই এটার ভিডিওগ্রাম করা হয়েছে, যে সাক্ষীর ভিডিওগ্রাফি রাখা হয়েছে, রাখার উচিত, কারণ পরে সাক্ষীও কিন্তু পাল্টি খায়, সেটা আমরা জানি। তো আরও একজন সাক্ষী, সেও হয়তো কিছু বলেছে, আমরা জানি না, তারা মুখ পুরো বন্ধ করেছিল, তারা কি বলেছে। তো এইটা যদি ঘটনা হয় তাহলে কিন্তু শ্যামকানু জামিন পাওয়া মোটামুটি সম্ভব নয়, কারণ যে উকিল ভদ্রলোক তারা তো সবটা বাইরে আনবেন না। আরও এমন হয়তো কিছু আছে, তারা বেশ কনফিডেন্ট যারা রয়েছেন উকিল, তারা বলছেন যে আরও এমন কিছু আছে যেটা দিয়ে জামিন মানে দেওয়ার কথা নয়। বিচারক নিশ্চয়ই বিবেচনা করবেন, সবটা করে তিনি তার যা ডিসিশন নেবেন। মানে লয়ারদের পার্টটা কিন্তু কমপ্লিট শ্যামকানুর ক্ষেত্রে। এবার ম্যানেজারের ক্ষেত্রে আবার হিয়ারিং হবে, কারণ যে সেটাই তো করা হয়নি ঠিকভাবে, জামিনের আবেদন। তো জামিনের আবেদনটা করা হোক, আবার করে নতুন করে করতে হবে। কেন, কি ইস্যু রয়ে গেল, টেকনিক্যাল ইস্যু, কেন ভুলভাবে জামিনের আবেদন করা হলো, মানে কি সবাই কি মানে ভয় পাচ্ছে এরা বাইরে আসতে, সেটাই তো মনে হচ্ছে। এবং বাকিরা তারা কতটা কিভাবে জড়িত, ধীরে ধীরে সব কিছু কিন্তু জানা যাবে। তো এইগুলো নিয়ে আজকের আমার এই ভিডিওটা আমি শুধু এগুলোর উপরে করলাম, আর বাকি যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে জানাই, সেগুলো যে গানের বিষয়, গানের পিছনের ইতিহাস, এবং আরও অনেক ছোট শর্টস ভিডিওগুলোকে ট্রান্সলেট করে বলতে বলছেন। আমি আসলে বলি আমার ভিডিওর মধ্যে অনেকটাই হয়তো আমি মেনশন করে দিই না, সেখান থেকেও বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন শর্ট ভিডিওর মধ্যে থেকেই আমি বলি, আমি তো বানিয়ে কিছু বলি না। তো সেগুলো বলি, আর চেষ্টা করব একদম শর্ট ভিডিও থেকে বলছি বলে এরপর করার, জানি না সেটা কতটা সম্ভব হবে, করব সব বিষয় নিয়ে করব, অন্য ভিডিও আসবে। তবে এই বিষয়টা যেহেতু ভাইটাল, আজকে এটা নিয়ে বললাম। আপনারা আপনাদের কমেন্ট অতি অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন, যে আপনারা বিষয়টা নিয়ে কি ভাবছেন, যে এই যে কাজিনের বাড়ির লোক হঠাৎ অ্যাক্টিভ হয়ে পড়লো, নির্দোষ 0% দোষ, বিনা দোষে জেল খাটছে, এই শ্যামকানুর ওয়াইফ হঠাৎ মুখ খুলে ফেললো ক্যামেরার সামনে, সেও খুব বলছে ইনোসেন্ট, তার হাজব্যান্ড ইনোসেন্ট, জোর করে জেলে রাখা হয়েছে। ভাই কেন? যদি কোনো প্রমাণ না পাবে তাহলে 12,000 পৃষ্ঠার চার্জশিটটা কি এভাবেই এসআইটি বানিয়ে ফেলেছে? তা তো নয়, কিছু তো হ্যাঁ, কিছু তো আছে। তাহলে কি আছে, কার কি মনে হচ্ছে অতি অবশ্যই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন, ভিডিও বেশি করে শেয়ার করুন, কারণ অনেকেই অসমীয়া ভাষা বুঝতে পারেন না বলে পুরো বিষয়টা তাদের কাছে পরিষ্কার স্পষ্ট হয় না। পুরো বিষয়টা আজকের ডেট পর্যন্ত আপডেট আমি দিয়ে দিলাম, পরবর্তী যেমন যেমন আপডেট আসবে আবার দেব, নিশ্চয়ই আসবে ভিডিও। সবাই দেখতে থাকুন, ভিডিও শেয়ার করুন বেশি করে, কারণ যত বেশি মানুষের কাছে পৌঁছবে ভিডিওটা, তত বেশি মানুষ জানতে পারবেন যে কতটা অন্যায়, কতটা নেগলিজেন্স করা হয়েছে জুবিন গার্গের মতন একজন মহান আত্মার সঙ্গে। আজ হয়তো তিনি আমাদের মধ্যে থাকতেন, তার স্ত্রী আজকে কিছুতেই সুস্থভাবে বাঁচতে পারছেন না, তিনি বহু চেষ্টা করছেন। সে বিষয়ে আমি পরের ভিডিওতে নিশ্চয়ই জানাবো, আরও ডিটেলসে নিয়ে আসবো, যে বিহুতে কি অনুষ্ঠানে তার স্ত্রী কি ভূমিকা, কি চলছে, যন্ত্র ব্যান্ড কি হচ্ছে না হচ্ছে, আরও অনেক বিষয় বলার আছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সবাই বেশি করে জল খান, মানে বাইরের রোদটা লাগাবেন না, চেষ্টা করুন সুস্থ থাকতে। এখন এ পর্যন্ত থাক, নমস্কার।